ব্র্যান্ড নিউ এপিসোড স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সূচক যে জায়গায় বন্ধ করেছে, অর্থাৎ নিফটি সূচকের কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে আলোচনা করব। টেকনিক্যালসের কিছু অবস্থান নিয়ে আলোচনা করব, যেটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, এবং অন্যান্য ইন্ডেক্সের সম্পর্কেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সূচক যেখানে বন্ধ হয়েছে সেটা নিয়ে আমি যে থাম্বনেলটা করেছি সেটা নিয়ে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো জুলাই মাসেই বাজার নতুন হাই কি হবে বা হতে পারে, বা সম্ভাবনার দিক হয়তো দেখা যাচ্ছে, কারণ জুন মাসের আর একটি ট্রেডিং সেশন আমরা পাবো। যদি এই সময় মার্কেটটাকে একটু ব্রডার ভিউতে আলোচনা করি আমরা, মানে সেন্স যেটা বলছে এতদিন আপনারাও যেটা মার্কেটকে দেখছেন, যে যখন আমরা প্রিভিয়াস স্টপটা করেছিলাম অর্থাৎ 26277, এই সূচক যখন হাই হয়েছিল তখন সেই সময় নিফটি সূচক ছাড়াও অন্যান্য সূচকের অবস্থানগুলো কোথায় ছিল যদি আমরা এইভাবে কম্পেয়ার করে দেখি, তাহলে দুটো দিক খুব আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সেই সময় কিন্তু প্রতিটা সূচক বেশ ওপরের দিকে, মানে ম্যাক্সিমাম সূচক, সেটা মানে নিফটি হতে পারে, ব্যাংক নিফটি হতে পারে, ফাইন্যান্সিয়াল নিফটি হতে পারে, সিএনএক্স আইটির অনেকটা প্রাধান্য ছিল, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই যে এত ধরনের ইন্ডেক্স আছে, প্রচুর ইন্ডেক্স তো আছে, নিফটি 500, তখন প্রত্যেকেরই মোটামুটি অবস্থান ছিল সেই সময়ের সর্বোচ্চ স্তর। অর্থাৎ যে র্যালিটা আমরা ইনফ্যাক্ট 2024-এই আমি বলবো, যেহেতু 24-এ টপ আউট হয়েছে, 24-এ যখন আমরা র্যালিটা দেখছিলাম সেই র্যালিতে কিন্তু প্রতিটা সেক্টরই রোটেশনালি ঘুরেছে, অর্থাৎ মেইন ইন্ডেক্স নিফটির সাথে হলেও প্রত্যেকটা সূচক এদিক ওদিক করে ঘুরিয়েছে। কিন্তু এখন যদি আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে দেখি তাদের অবস্থান কোথায় আছে, এক্সেপ্ট ফাইন্যান্সিয়াল সেক্টর লাইক ব্যাংক নিফটি এবং ফাইন্যান্স নিফটি, এই দুটো ছাড়া প্রতিটা ইন্ডেক্সই নিফটি যেভাবে পারফর্ম করে ওপরে এসছে, সূচক যেভাবে পারফর্ম করে ওপরে এসছে, তাতে একটা কজ অফ কনসার্ন আছে। সেই জন্য আমি দুটো দিকের কথা বলছি। এক নয় হতে পারে নিফটি এখান থেকে একটা সাইডওয়েজ মুভমেন্ট করতে পারে, স্মল অ্যান্ড মিড ক্যাপের ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের র্যালি এক্সিকিউট হতে পারে বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর একটা হতে পারে যে যেহেতু এটা ইন্ডেক্স এমন একটা জিনিস প্রত্যেকেরই মানে চোখের সামনে সেটা ভাসে প্রতিছবিটা, কিন্তু ইন্ডেক্স ওরিয়েন্টেড কিছু স্টক ছাড়া বেশ কিছু সংখ্যক স্টকে কিন্তু এখনও সেই ধরনের পারফরমেন্স হয়নি, স্মল মিড ক্যাপ বিশেষ করে এই ধরনের ক্যাটাগরিতে। ফলে এটা হতে পারে যে ইন্ডেক্স এখান থেকে হয়তো বারে বারে ট্রাই করলেও এক চান্সে নতুন হাই করাটা একটু হয়তো ডিফিকাল্ট হতে পারে। এ প্রসঙ্গে আমি আবার বলছি, এই নতুন হাই এই মুহূর্তে না হওয়াটার মানে কিন্তু আমি কোনো রকম নেগেটিভ নয়, বা আমার বাজারের সেন্স লং টার্মেও কোনো ধরনের নেগেটিভ জায়গায় আমি নেই। কজ অফ কনসার্ন হচ্ছে ভ্যালুয়েশন, কজ অফ কনসার্ন হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ফলে আমরা যখনই কোনো কাজ করি না কেন, মানে স্টক মার্কেটের পরিপ্রেক্ষিতে কোনো স্টককে বাছা, বাই বা সেল, সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ফলে আমার কোথাও না কোথাও মনে হয়েছে নতুন ক্লিয়ারিং, নতুন মাস শুরু হবে সোমবারের পর থেকে, কারণ সোমবার হচ্ছে জুন মাসের লাস্ট ট্রেডিং ডে। সব দিক থেকে দেখতে গেলে এনভায়রনমেন্ট একটু হলেও পজিটিভ। সেই জায়গায় ইন্ডেক্সটাকে আমাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে যে এই সময় যে কটা গণ্ডি আছে সামনের দিকে, কারণ যেহেতু 25,200-র ওপরে ভালো ক্লোজিং, উইকলি কনসলিডেশনের পরে ক্লোজিং, যেটা চার্ট দেখলেই বুঝতে পারবেন। ফলে আমার ধারণা এখানে নেগেটিভ চিন্তাভাবনা করার কিছু জায়গায় আমরা নেই বা করা উচিত নয়। বাট ফ্যাক্ট ইজ সামনের দিকে যে পয়েন্টগুলো আছে সেটা ডেলি চার্টে এবং উইকলি চার্টের কম্বিনেশন করলেই আপনারা বুঝতে পারবেন। মান্থলি যেহেতু ক্লোজিং হয়ে যাবে সোমবারের পরে, ফলে মান্থলি চার্টটা আমি নেক্সট উইকে আলোচনা করার চেষ্টা করব যে চার্টের অবস্থানটা কোথায় আছে। আমরা এখানে কখনোই মার্কেটের সঙ্গে রেষারেষি করতে না যাওয়াই ভালো, মানে মার্কেটকে মার্কেটের মতো চলতে দেওয়াই ভালো। যেটা আমাদের কাজ হচ্ছে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে এগিয়ে যাওয়া। ফলে ট্রেন্ড ইজ কনসার্ন এখন কিন্তু আমরা স্টিল আপ ট্রেন্ডে আছি, এবং এই আপ ট্রেন্ডটা আরও বাড়তে পারে যখন মার্কেট নতুন হাই করে এগোবে। এটা কমন সেন্স। এরপরে নানান ধরনের আলোচনা সেটা থাকবে, কিন্তু লাস্ট যখন অনুষ্ঠান করেছিলাম যে ভলিটিলিটির কথাটা আপনাদের বলেছিলাম, সেটা যেন মাথার থেকে না সরে। সমস্ত পজিটিভ নিউজ থাকার ফলে হঠাৎ নেগেটিভ হয়ে যাওয়া বাজারে, সেটা নিশ্চয়ই লাস্ট 2 সপ্তাহ ধরে আপনারা লক্ষ্য করেছেন। সেটা ক্লিয়ারিংয়ের দিনই হোক, সেটা ক্লিয়ারিংয়ের আগের দিনই হোক, ক্লিয়ারিংয়ের সপ্তাহই হোক, পজিটিভ বন্ধ তারপরের দিন নেগেটিভ খোলা, নেগেটিভ বন্ধ পজিটিভ খোলা, এগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ভলিটিলিটির অংশ। ফলে এই জিনিসগুলো মাথায় কিন্তু আমাদের আগামী সময় রাখতে হবে।
এবং সেই নিয়ে আমি ডিটেলস টেকনিক্যালসের উপরে আলোচনা করেছি, সেটা দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটা স্পেসিফিক্যালি কনসার্ন। ফলে আমি নেগেটিভ নয়, বাট আমি অবভিয়াসলি একটু কশন থাকবো এই জায়গায়। হ্যাঁ, স্টক স্পেসিফিক বিভিন্ন সেক্টর রোটেশন যেমন হবে, সেই সেক্টরে কোন সেক্টরটা ভালো আসছে, যেমন লাস্ট উইকে আপনাদের লাস্ট যখন আলোচনা করেছিলাম, এক সপ্তাহ ভিডিও আমার যায়নি, লাস্ট উইকে যখন আলোচনা করেছিলাম তখন অটো ইন্ডেক্সটার ওপর একটুখানি আপনাদের দৃষ্টিপাত করতে বলেছিলাম। এই অটো ইন্ডেক্সটা একটু দেখবেন, সেই সঙ্গে আপনারা দেখবেন অটো ইন্ডেক্সের সঙ্গে অন্যান্য অটো স্টকের কী ধরনের পারফরমেন্স লাস্ট উইকে দিয়েছে। অ্যাজ এক্সাম্পল হুন্ডাই মোটর, যেটা সবে রিসেন্টলি লিস্টেড হয়েছিল, এক বছর ধরে হওয়ার পর, প্রায় এক বছর, পারফরমেন্স যথেষ্ট ভালো আমি দেখে মনে হলো, মানে উইক টু উইক প্রসেস যেটা আছে। ফলে এই ধরনের ইন্ডেক্সের আলোচনাগুলো আমি এবারে করেছি। তো প্রথমে আমরা নিফটি আর ব্যাঙ্ক নিফটি একটু আলোচনা করিনি, যেটা বিশ্লেষণ, তারপরে শেষের দিকে আসবো যে শেষ পার্টেও গিয়ে আমি কিছু আমার মানে ভিউ নিয়ে আলোচনা করব যে বাজারের এই সময় কি করা যেতে পারে। স্টক রেকমেন্ড যেহেতু আমি করি না, আমি আপনাদের ইন্ডেক্সটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের একটু কাজ থাকবে এবারে যে ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্সের পারফরমেন্স ভালো, কোন ইন্ডেক্সের মোমেন্টাম তৈরি হচ্ছে, সেই ইন্ডেক্সের অন্তর্গত বিভিন্ন স্টককে এবার আপনারা একটু ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করতে হবে। তো আর সময় বেশি বাড়াবো না। হায়ার লেভেলে কশন, লোয়ার লেভেলে ডিমান্ড কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেই অনুযায়ী আপনাদের বা বিভিন্ন সময়ের বিভিন্ন জনের ট্রেডিং প্ল্যান বানানো এবং ইনভেস্টমেন্ট প্ল্যান বানানো, অর্থাৎ সুইংয়ের জন্য। এবার চলে যাই নিফটির আর ব্যাক নিফটির ইন্ডেক্স নিয়ে একটু বিশ্লেষণ। 27/6/2025 বাজার বন্ধ হয়ে যাওয়ার পর আলোচনা করছি নেক্সট উইকের পরিপ্রেক্ষিতে। যে উইকটায় আমরা পা রাখবো সেটা হচ্ছে 30/6/2025 থেকে 4/7/2025, অর্থাৎ নেক্সট উইকে আমাদের 30 তারিখ হচ্ছে একটি ট্রেডিং সেশন জুন মাসের জন্য 2025, তারপরে আমরা জুলাই মাসে পা রাখবো, যেখানে সূচক ক্লোজিং করেছে নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক নিফটি। প্রতিটা সূচকই খুব ভালো ক্লোজিং করেছে, বা প্রাইস ওয়াইজ বলা যেতে পারে যথেষ্ট ভালো জায়গায় ক্লোজিং। কি কি টেকনিক্যালি আমরা দেখছি সেটা নিয়ে একটু ছোট্ট করে ব্রিফ করি। তার জন্য আমার বাঁদিকে রয়েছে নিফটি স্পট ডেলি এবং ডান দিকে রয়েছে নিফটি উইকলি। তো ফার্স্ট অফ অল উইকলি দিয়ে আলোচনাটা শুরু করি। উইকলি যেখানে ক্লোজিং করেছে, অর্থাৎ এই যে জোনটার সঙ্গে আমি বারবার আপনাদের বলছিলাম যে ক্লিয়ার যদি ক্লোজিং করতে পারে, যেটা এতদিন একটা ইনসাইড বার হিসেবে তৈরি হয়েছিল, ইনসাইড ক্যান্ডেল এই সমস্ত জায়গায়, সেটা হচ্ছে 25,225-এর ওপর যদি ক্লিয়ার কাট ক্লোজিং হয়, তাহলে বাজারের উপরে একটা পজিটিভ ভাইব আরও বেশিভাবে দেখা যেতে পারে। সেটা হয়েছে, অর্থাৎ সূচক ক্লোজিং করেছে 25,667, হাই করেছে 25,655। এই 650 থেকে 55 ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স জোন, যারা টেকনিক্যাল চর্চা করেন তারা জানেন। কিন্তু উইকলি ক্লোজিং যেখানে ক্লোজিং এসছে, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে সামনের দিকে বাধা বলতে এই জায়গাটা বলতে কোনটা, প্রিভিয়াস একটা টপ ছিল সেটা 26,135, আর ওপরের দিকে 26,277, যেটা প্রিভিয়াস টপ তৈরি হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় থেকে দাঁড়িয়ে এরকম একটা পজিটিভ কনসলিডেশনের পরে উপরের দিকে যাওয়ার পরে স্বভাবতই এই জায়গাটায়, অর্থাৎ প্রিভিয়াস টপ দুটো যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় অ্যাটেম্প করলেও করতে পারে সূচকের গতিবিধি, তাই হওয়া উচিত। সেই জন্য আমাদের চিন্তাভাবনা পজিটিভই থাকা উচিত, কারণ ট্রেন্ডও পজিটিভ আছে। কিন্তু যেহেতু সূচক একটা আপওয়ার্ড মোমেন্টামে ওপর দিকে বেশ কিছুদিন ধরে চলছে, আফটার কনসলিডেশনের পর একটা ব্রেকআউট, আমার মনে হয় এই দুটো জায়গা একটু সাবধান থাকা উচিত ওপরের দিকে। সাবধান বলতে আমি কোনো নেগেটিভ ভিউয়ের কথা বলছি না, অর্থাৎ এখানে প্রাইস অ্যাকশনের বিহেভিয়ার। কারণ আমরা যদি দেখি, তাহলে ক্লোজিং হয়েছে 25,655, রাউন্ড নাম্বার ধরে নিচ্ছি, হাই করেছে, আর ক্লোজিং হয়েছে 25,630। তো ফলে প্রিভিয়াস যে টপগুলো আছে তার মধ্যে ডেলি চার্টে গেলে দেখতে পাবো আমরা মোটামুটিভাবে একটা 25,800-র আশপাশে আমরা যদি একটা কশন অ্যাপ্রোচ নিই, তাতে হবে কি, প্রিভিয়াস টপ থেকে আমরা হয়তো 400 পয়েন্ট দূরে থাকবো, কিন্তু একটা কশন, অর্থাৎ আমরা একটা সাবধানতা অবলম্বন করতে পারি যে এই জায়গাটায় প্রাইস বিহেভিয়ার কি হয়, এবং কেন 25,800-র আশপাশে একটুখানি আমরা সাবধান থাকবো সেটা নিয়েও আমরা বিস্তারিত একটু আলোচনা করব ডেলি চার্টে গিয়ে। বাট আপাতত উইকলি চার্টে কোনো রকম উইকনেস নেই, যে জায়গাটা তৈরি হয়েছে যেটা সেটা যথেষ্ট পজিটিভ। সামান্য ওপরের দিক থেকে যদি রিয়াকশনে নিচের দিকে আসে, সেটা আমাদের কাছে আরো বেশি পজিটিভ হওয়ার কথা, এই হিসেবেই আপাতত চার্টের প্রোগ্রেস হয়ে আছে।
এই প্রাইসের পরিপ্রেক্ষিতে যদি আমরা এমএসিডি উইকলি স্লোপটা দেখি, তাহলে যথেষ্ট পজিটিভ স্লোপ যেটা চলছে সেটা এখনো কন্টিনিউ করছে। ফলে ওভারঅল নেগেটিভিটির কোনো জায়গা আপাতত উইকলি চার্টের মধ্যে কোনো রকমভাবে দেখা যাচ্ছে না। নিচের দিকে আপাতত যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া সেটা হচ্ছে অবশ্যই এই জোনটা, যেখানে মাল্টিপল উইকের লোগুলো ফর্মেশন হয়ে আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, যে 6টা সপ্তাহ কনসলিডেশন ছিল তার লোয়েস্ট পয়েন্ট, এবং তার লোয়েস্ট পয়েন্টের মাঝখানেই আমরা দেখতে পাবো 13-26-এর মিড পয়েন্টটা আছে। ফলে লোয়ার এন্ডে কোনো কারণে সূচক যদি একটু নিচের দিকে ডিপ করে, তাহলে সেটা কিন্তু বেশ স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারে। এই ছিল উইকলি। এবার যদি ডেইলিটা আমরা চেক করি, আমি ডেইলিতে কেন আসার কথা বলছি, আমি অলরেডি প্রিভিয়াস একটা আলোচনার মধ্যে এটা রেখেছিলাম, সেটা হচ্ছে 25,640 থেকে 25,740, যেটা কিনা একটা গ্যাপ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, পড়ার সময় যে গ্যাপটা তৈরি হয়েছিল। গত ফ্রাইডেতে আমরা যদি হাইয়েস্ট পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে ঠিক 25,654, মানে গ্যাপের লোয়ার পার্টটায় আমরা হিট করে তার নিচেই বন্ধ হয়েছে বাজার। 13 ডিএম এর থেকে একটু দূরত্ব বেড়ে যাওয়া, এইটা একটু কজ অফ কনসার্ন হয়েছে, অর্থাৎ মোমেন্টামটা ফ্রাইডে এবং থার্সডে থার্সডে ক্লিয়ারিং ছিল, ফলে বাজারের মোমেন্টামটা একটু ওপরের দিকে ছিল। এই জোনটায় আমাদের একটু সাবধান থাকতে হবে। আমি আরও আরও একবার রিপিট করছি, সাবধান থাকার মানে কোনো নেগেটিভিটি নয় বা নেগেটিভ চিন্তা ভাবনা নয়, বাট এই জায়গাটায় আমাদের প্রাইস বিহেভিয়ার কি হয় এবং কি ক্লোজিং হয় সেটার দিকে তাকাতে হবে। তার দুটি কারণ, একটি হচ্ছে এরকম ধরনের প্রাইস মোমেন্টাম যখন চলে, তখন সচরাচর আমরা একটা যেটা চেক করে নিই, সেটা হচ্ছে আরএসআই এর অবস্থান। আরএসআই এর অবস্থান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এখানে কয়েকটা জিনিস তো উঠে আসছেই, সেটা নিশ্চয়ই আপনাদের যারা ডিটেলস টেকনিক্যালস দেখেন তারা বুঝতে পারছেন। আর ফাইনালি সামনের দিকে 70-এর আশপাশ থেকে বারবারই আর আরএসআইটা ফিজল আউট হয়ে যাচ্ছে, প্রিভিয়াস যত 2-3 বার জায়গায় গেছে। অর্থাৎ মোমেন্টাম যদি আরো কিছুটা বাড়ে, তাহলে আমরা কিন্তু একটা ওভারবট জোনের দিকে পৌঁছে যেতে পারি, এবং সেখানে একটা কনফ্লুয়েন্সের কাজ করবে, প্রাইস এই রেজিস্ট্যান্স জোনটা ফেস করবে, সঙ্গে সঙ্গে আরএসআই হয়তো ওভার বট সিচুয়েশনে পৌঁছে যেতে পারে। ফলে সেই কারণের দিকে তাকিয়ে আমরা একটু কজ অফ কনসার্নে থাকতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে 13 ডিএম এর যে ভ্যালুটা দাঁড়িয়ে আছে বর্তমানে 25,055, এইটা হচ্ছে এখন মেন জায়গা, কারণ বেশ কিছুটা পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজিং, ফলে এই জায়গাটা যতক্ষণ না আসছে আমাদের একটুখানি কিন্তু কজ অফ কনসার্ন মাথায় রেখে, স্থিতাবস্থা বজায় রেখে, অতিরিক্ত চিন্তাভাবনা পজিটিভ না করে ওয়েট অ্যান্ড ওয়াচ করাটা বোধহয় বেটার হবে। বাট কোনোভাবেই নেগেটিভ ভিউ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি না। এবার আসছি ব্যাংক নিফটি স্পটের কথায়। ব্যাংক নিফটি স্পট বলতে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় এই মুহূর্তে বলা উচিত, সেটা হচ্ছে এই মুহূর্তে যদি মনে হয় যে কোন ইন্ডেক্সটি সব থেকে বেশি পজিটিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের দুটি ইন্ডেক্স, তার মধ্যে একটি হচ্ছে ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নিফটি। খুব স্বাভাবিক, একে অপরের সঙ্গে পরিপূরক হিসেবে চলে কিছুটা। তো যদি ব্যাংক নিফটি দেখা যায় এবার হাই ক্লোজিং, এবার হাইয়েস্ট ক্লোজিং, যেটা অনেকদিন আগেও দিয়েছিল, আবার একবার একটু নিচে রিট্রেস করে, তাহলে সূচক মেন যেটা নিফটি সূচকের এখনো নতুন হাই হয়নি, কিন্তু ব্যাংক নিফটি নতুন হাই করে আবার নতুন ক্লোজিংও দিয়ে ফেলেছে, এবং যে ক্লোজিংটা আমার মনে হয় এই সময়ের ভেতর সব থেকে ভালো ক্লোজিং, এবং এই ধরনের ক্লোজিং আমরা হিস্ট্রিতে তো দেখিনি। ফলে পজিটিভ ছাড়া চিন্তাভাবনা কিছুই করা যায় না, যেটা আমাদের ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। বাট কোথাও কি সামনে একটু আমরা সাবধানতামূলক অবলম্বন, মানে সাবধানতা অবলম্বন করতে পারি। আবার রিপিট করতে পারি যে যে কথাটা, যে সাবধানতা মানে কিন্তু নেগেটিভ নয়। ফলে সেই সাবধানতার দিকটা কেন হবে সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য আমি উইকলি চার্টে প্রথমে ব্যাক নিফটির আলোচনাটাই যাচ্ছি। ব্যাক নিফটি যেখানে বন্ধ হয়েছে, অর্থাৎ জুলাইয়ের নতুন সেটেলমেন্ট এবং জুনের শেষ সপ্তাহে 57,433, নিশ্চয়ই বুঝতে পারছেন, 57,433। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে দুটি জায়গা ব্যাংক নিফটিতে মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে এরকম একটা আনচার্টেড জোনে ব্যাংক নিফটিতে কোথায় রেজিস্ট্যান্স পাবে, ইটস নেক্সট টু ইম্পসিবল বলা। কিন্তু তাতেও আমাদের টেকনিক্যালসের কিছু ওয়েট অফ এভিডেন্স থেকে আমরা একটা আন্দাজ করতে পারি যে একটা জায়গা তৈরি হতে পারে, যে সামনের দিকে বাধা হালকা হলেও কোথায় থাকতে পারে, যদিও এই বাধাটা বাধা থাকতে নাও পারে, কারণ যে মোমেন্টাম বা যে পেস ব্যাংক নিফটি দেখাচ্ছে, সেই দুটি জায়গা যথাক্রমে আমি এখানে একটা লাইন মার্ক করেছি। আমি একটু পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে আমি আপনাদের বলছি, প্রথম যে জায়গাটা রাখতে হবে সেটা হচ্ছে 57,857,
57,857, পরেরটা হচ্ছে 57,868, 57,868। এই একটা জোন, এর ওপরেই একটু, কারণ এর হাইটা হয়েছে 57,475। আর একটা জোন যেটা ভেরি ভেরি আমি কেয়ারফুল থাকবো, সেটা হচ্ছে এই লাইনটা, যেখানে হচ্ছে 58,652, আই রিপিট ওয়ান সেকেন্ড, 58,652 এবং 58,658। এই জোন দুটোয় আমি একটু স্টে কসাস হিসেবে দেখবো, বা প্রাইস বিহেভিয়ার এখানে কিরম হয় দেখবো। উইকলিতে যে জায়গায় আফটার কনসলিডেশন আবার উপরে গেছে, সামান্য রিট্রেসমেন্ট ব্যাক নিফটির পক্ষে আগামী দিনের জন্য যথেষ্ট ভালো জায়গা হতে পারে। কিন্তু নিশ্চয়ই আপনারা জানেন যে ব্যাংক নিফটির মেন কাণ্ডারি তো প্রাইভেট সেক্টর ব্যাংকের অনেকগুলো ইন্ডেক্স, যখন অনেকগুলো স্টক যখন একসাথে পারফর্ম করে, তখন এই ব্যাংক নিফটির মোমেন্টামটা তৈরি হয়। ফলে উইকলি চার্টে অ্যাজ সাচ কোনো রকম প্রবলেম আমি অন্তত দেখছি না, শুধু একটা সাবধানতা অবলম্বন করা ছাড়া। উইকলি এমএসিডি স্লোপ ভীষণভাবে পজিটিভ, এবং যেভাবে এগোচ্ছে তাতে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্লোপটা কন্টিনিউ করছে। যতদিন এই স্লোপ কন্টিনিউ করবে ততদিন আমাদের পজিটিভিটিটা মনে রাখতে হবে, এবং 1326 যেভাবে ক্রস ওভার করে এগোচ্ছে, তা তো আমার মনে হয় না ব্যক্তিগতভাবে ব্যাংক নিফটির উইকলি চার্টে কোনো প্রবলেম আছে। শুধু সাবধানতা অবলম্বন করা উচিত। কেন সাবধানতা অবলম্বন করবো সেটা ডেইলি চার্টে আরেকটু পরিষ্কার হতে পারে। ডেইলি চার্ট 13 DM এর বর্তমানে যে ভ্যালুটা 56,244, আর ব্যাংক নিফটি বন্ধ করেছে 57,443। ফলে বেশ খানিকটা দূরত্ব বেড়ে গেছে। এরকম দূরত্ব বেড়ে গেলে যা হয় সেটা নিশ্চয়ই লক্ষ্য করছেন। ফলে সামনের দিকে যে দুটো জায়গা মেনশন করেছি একটু আগে, সেই দুটোকেই মাথায় রাখতে হবে। তার আরও একটি কারণ, ব্যাংক নিফটি অলরেডি অ্যাপ্রোচ করছে হাইয়ের দিকে, এবং সেই সঙ্গে ব্যাংক নিফটি প্রায় যদি মোমেন্টাম আবার ক্যারি করে তাহলে একটু ওভারবট জোনের দিকে পৌঁছে যেতে পারে। আর যে জিনিসটা বেশি করে চোখে পড়ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময়ের ভেতরে এরকম একটা মোমেন্টাম করে নতুন হাই, আর এখানে আরএসআই নতুন হাই করতে পারছে না। এটা একটু কজ অফ কনসার্ন হিসেবে আমি সাবধানতা অবলম্বন করি, কেন হায়ার এন্ডের দিকে বাজার, আর অন্য কোনো ব্যাপার নেই। ফলে এই দুটো ছবি আশা করছি আপনাদের জাস্টিফাই করতে পারবে যে আপাতত আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আহ, নতুন উচ্চতায়, কিন্তু একটু কশন নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাট নেগেটিভ নয়, ট্রেন্ড কোনোভাবেই নেগেটিভ হয়নি, বরং এই ভয়ে ভয়ে যে বাড়াটা, এটা অনেকের কাছে পজিটিভ সারপ্রাইজও হয়ে যেতে পারে। ফলে স্টে কশাস অ্যাট হায়ার লেভেল। আর দেখার বিষয় একটাই, যে নিফটি এবং ব্যাংক নিফটির সঙ্গে পাল্লা দিয়ে কোনটা আগে পজ পায়, কিংবা আহ, যেমন ব্যাংক নিফটি নতুন হাই করে বসে আছে, নিফটিও কি নতুন হাইয়ের দিকে আবার এগোবে, কোনো বাধা অতিক্রম, মানে বাধা ছাড়াই অতিক্রম করে যাবে, সেটাই দেখার বিষয় নেক্সট উইকে। ফলে ডিসকাশন থেকে আমি এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আমরা কি কন্ডিশনে দাঁড়িয়ে আছি। কোনো রকম রেকমেন্ডেশন বা কোনো ধরনের বাই সেল, এগুলো কোনোটাই এটা আলোচনা আমি এখানে করছিও না, বা রেকমেন্ডেশনও করছি না। শুধু শিক্ষামূলক দিক থেকে প্রয়োগটা করানোর চেষ্টা করলাম, বা বিশ্লেষণ মাত্র করলাম। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। ইন্ডেক্স নিয়ে নিশ্চয়ই বিশ্লেষণ দেখলেন, বুঝতে পারলেন। আমি স্পেসিফিক সাপোর্ট রেজিস্ট্যান্স তো আলোচনা করতে পারবো না, এটা গোল গোল সাপোর্ট রেজিস্ট্যান্স যে কটা ফিগার উল্লেখ করেছি, বি ভেরি ভেরি কেয়ারফুল থাকবেন। ওপরের দিকের নিফটি এবং বিশেষ করে ব্যাংক নিফটি যে জায়গায় চলছে, ব্যাংক নিফটির মোমেন্টাম যে ধরনের আছে, সামনের দিকের আনচার্টেড জোন তো একটু সাবধানে থাকা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফর দ্য টাইম বিং। ওয়ান সেকেন্ড, আমি নেগেটিভ নয়। এবারে অন্যান্য ইন্ডেক্সের আমরা একটু স্লাইড দেখব। বেসিক্যালি কিছুই করিনি আমি, আপনারা বুঝতেই পারছেন ব্যাংক নিফটির অবস্থান কোথায়, নিফটির অবস্থান কোথায়, মানে হাই থেকে কত দূরে আছে। এবার সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি অন্যান্য ইন্ডেক্সগুলো দেখি, নিফটি 500, অটো, আইটি, নিফটি স্মল ক্যাপ, এই ধরনের ইন্ডেক্সগুলো যদি একটু দেখি, তাহলে তারা কোথায় অবস্থান করছে, যেটা এতক্ষণ বলছিলাম যে কোথাও না কোথাও ইন্ডেক্সের সাথে একটু যেন পার্থক্য হচ্ছে অন্যান্য ইন্ডেক্সের, মেন ইন্ডেক্সের সাথে। সেই ছবিগুলো আপনারা দেখুন স্লাইড শোয়ের মাধ্যমে। আর যেটা পছন্দ হচ্ছে বা পছন্দ হওয়ার মতো জায়গায় আছে, বা মনে হচ্ছে যে আপনার এই ইন্ডেক্সটাকে আরেকটু বেশি ডিপলি অ্যানালিসিস করা উচিত, সেটা আপনারা ডিপলি অ্যানালিসিস করবেন, এবং সেই ইন্ডেক্সের মধ্যে কোন কোন স্টক আছে সেগুলোকে ডিটেলস অ্যানালিসিস করলে আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল স্টকের নজর হয়তো পেয়ে যেতে পারেন। তো চলুন এবার দেখে নিই স্লাইড শোয়ের মাধ্যমে
প্রতিটা কিছু মেইন ইন্ডেক্স, নট প্রতিটা ইন্ডেক্স, কিছু মেইন ইন্ডেক্স কোথায় অবস্থান করছে। শেষ পার্ট, বেশি বড় তো করবো না, কারণ বড় করার কন্টেন্টও নয়। ইন্ডেক্সের আলোচনা, তার মধ্যে কিছু টুকটাক ব্যাপার দেওয়া। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু নতুন ক্লিয়ারিংয়ে চলে গেছি, মার্কেটে ভোলাটিলিটি থাকবে, সেক্টর চেঞ্জেস হচ্ছে, সেই সেক্টরের রোটেশনটা হচ্ছে কিনা সেটা আবার দেখতে হবে, কারণ ইন্ডেক্স তো কিন্তু ম্যানেজ হয়ে গেছে। এই কারণেই জানেন আমি আপনাদের প্রত্যেককেই বলি যে যারা ধরুন ইকুইটি মার্কেট রিলেটেড আছেন, অনেকে সেফ গেম চান, আমার সবসময় বক্তব্য থাকে ইকুইটি মার্কেটে এক্সপোজার রাখতে গেলে নয় থ্রু ডাইরেক্ট ইকুইটি মানে স্টক কিনা, কিংবা মিউচুয়াল ফান্ডের থ্রুতে। আমি যদিও মিউচুয়াল ফান্ডের কোনো বিশেষজ্ঞ নয়, তবু আমার ব্যক্তিগতভাবে বারবার বলেছি যে যাই ফান্ড করেন না কেন, একটা ইন্ডেক্স ফান্ড বোধ হয়, এবং সেটাই মানে নিফটি 50 ইন্ডেক্স আমি যেটা বলার চেষ্টা করছি, মেন ইন্ডেক্স ফান্ড, এইটা কিন্তু আপনাদের সবসময় একটা ব্যালেন্স করবে সামনের দিকে। সেটা এবারও একটা প্রমাণ হলো, যেখানে অন্যান্য ইন্ডেক্স খুব একটা বেশি পারফর্ম করতে পারেনি, নিফটি কিন্তু তার এভার হাইয়ের থেকে মাত্র আর 400-500 পয়েন্ট দূরে দাঁড়িয়ে আছে, যেটা কোনো ম্যাটারই নয় যেভাবে মোমেন্টাম তৈরি হয়। ব্যাঙ্ক নিফটি তো নতুন হাই করেই ফেলেছে। ফলে অলওয়েজ কনসেন্ট্রেট অন ইন্ডেক্স। সেখানে অনেকগুলো অপশান আমাদের সামনে খোলা থাকে। যারা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে অনেক সময় ভয় পান বা আইডেন্টিফাই করতে পারেন না, আমার বেসিক্যালি কোথাও না কোথাও মনে হয়েছে স্ট্রিক্ট টু ইন্ডেক্স। বীজ ক্যাটাগরির প্রচুর আছে, ইটিএফ আছে, মিউচুয়াল ফান্ডে এরম ধরনের প্রচুর ইন্ডেক্সেশন আছে, সেগুলোর ওপর কনসেন্ট্রেট করুন। আগামী দিনে হয়তো আপনাদের সঞ্চিত অর্থ, যারা ভীষণ লো রিস্ক নিতে চান তাদের জন্য, মানে রিস্ক তো থাকবেই, রিস্ক না হলে কোনো হবে না, সেটা হয়তো আপনাদের সলভ করতে পারে। আর নেক্সট উইকে আমি একটা আলোচনা করব আবার আমার ওই 13-26-এর উপরে আলোচনা, কারণ কনসেন্ট্রেশন একটার উপরে রাখুন, মাল্টিপল চয়েসের দিকে যাবেন না, তাতে কনসেন্ট্রেশন নষ্ট হবে। মানে ভেরিয়াস টেকনিক্যাল অ্যানালিসিসের টুলস ইউজ করার পরে কনসেন্ট্রেশন করা যায় না, কনফিডেন্স পাওয়া যায় না, এবং ল্যাক অফ কনফিডেন্সের জন্য অনেক সময় ভালো ভালো বড় বড় মুভগুলো আমরা মিস করে ফেলি। খুব ইজি মেথড যেটাকে আমরা অ্যাপ্লাই করি, সেটা দেখানোর চেষ্টা করব। আজকের অনুষ্ঠান যেহেতু শেষের দিকে, আরও একবার মনে করিয়ে দিই, 17th of অগস্ট আমার নতুন ক্লাস শুরু হবে। যেরকম মানে মোটামুটি ক্লাসের যা ফরম্যাট আছেন, যারা অলরেডি মেল করেছেন তাদেরকে আমি মেলে উত্তর দিয়ে দিয়েছি, আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে আপনি আমায় ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন আপনাদের কোয়েরি কী আছে। এটাই পদ্ধতি, অর্থাৎ আপনার যদি ক্লাসে ইন্টারেস্টেড হন তাহলে মেল করুন আমি শান্তনু 2020@gmail.com। আমি সেখানে উত্তর দিয়ে দেবো, যে আমার ফোন নাম্বার, উত্তর বলতে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, তখন তারপরে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। ক্লাসের টেকনিক্যালসের বেসিক ব্যাপারটা, অনলাইন ক্লাস কিভাবে হবে, প্রত্যেক রবিবার ক্লাসটা রেখেছি, যাতে যারা বিভিন্ন প্রফেশনে আছেন, যদি মনে করেন যে স্টক মার্কেটে একটু কাজকর্ম করে শিখে, কাজকর্ম আমি আবার বলছি শিখে, আর শেখাটা হয়তো এমন ব্যাপার নয় যে এইটা শেখা মানেই আপনাদের পুরো কমপ্লিট স্টক মার্কেট স্টাডি হয়ে যাবে, যেটা আমি বারবারই বলি। এটা শুধুমাত্র একটা শুরুয়াত, মানে তার মধ্যে ভাববেন না বেসিক, আমি স্ক্র্যাচ থেকে বেসিক কমপ্লিট করে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দিই, তারপরে দায়িত্ব আপনারা থাকেন। এইভাবেই আমার চলে আসছে বিভিন্ন বহু বছর ধরে। তো তার জন্য যারা মনে করছেন ইন্টারেস্টেড, তারা কাইন্ডলি মেল করে দেবেন, আমি আশা করছি মেলে উত্তর দিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। সামনের দিকে বাজারে একটু সাবধানতার কথা মাথায় চিন্তা করে যে কটা ফিগার উল্লেখ করেছি ডিউরিং দ্য টেকনিক্যাল বিশ্লেষণ, সেগুলো একটু খেয়াল রাখবেন।
এরম নয় যে ওইটাই রেজিস্ট্যান্স, বাট ওই সমস্ত জোনগুলো একটু সাবধান থেকে আগামী সময় সাবধানে পা ফেলবো। থিঙ্ক পজিটিভ, ডিপ এবং ভালো ডিপ হলে মনে হয় জায়গাগুলো তৈরি হবে, বাট ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু সার্চ করুন। তথাকথিত যে সমস্ত নিউজ বেস স্টক আছে সেগুলোর থেকে সরে এসে মনে হয় একটু ক্ল্যারিফাই করুন, চার্ট দেখুন, বা ফান্ডামেন্টাল কোনো ভালো স্টোরি ডেভেলপ হচ্ছে এরকম কোনো স্টকের উপর কনসেন্ট্রেট করুন। আগামী সময় নিশ্চয়ই আপনাদের পোর্টফোলিও বৃদ্ধি পাবে, অর্থাৎ পজিটিভিটি দেখতে পাবেন। আজ শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো সংখ্যায়। ততক্ষণের জন্য ধন্যবাদ।